জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে শেখ হাসিনার হাতে আছে মাত্র 18 দিন, অপশন মাত্র দুটি। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন পালিয়ে গিয়ে ভারতে অবস্থান করছেন। শতাধিক হত্যা মামলার আসামি হয়েছেন তিনি। গণহত্যার মামলা নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার প্রস্তুতি চলছে। তার কূটনৈতিক লাল পাসপোর্ট বাতিল হয়ে যাওয়ায় ভারত থেকে অন্য কোনো দেশে যাবার সম্ভাবনাও কমে গেছে। ভারতের আইন অনুযায়ী বিনা ভিসায় শেখ হাসিনা সে দেশে ৪৫ দিন থাকতে পারবেন। এর মধ্যে কেটে গেছে ২৭ দিন। এ অবস্থায় ক্ষমতাচ্যুত বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে দুটি পথ খোলা রয়েছে। হয় তিনি ভারতে রাজনৈতিক আশ্রয় চাইবেন, নয়তো দেশে ফিরে আসবেন। এই মুহূর্তে আর কোনো অপশন নেই ৭৭ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এবারে জানাবো সাবেক সংসদ সদস্য হাজী সেলিম আটক। ঢাকা ৭ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে রাজধানীর বংশাল থেকে আটক করা হয়েছে। রোববার রাতে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন। কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন হাজী সেলিম, পরে হাসপাতালে গিয়ে আশ্রয় নেন। জানাবো সুশাসন প্রতিষ্ঠার সঙ্গে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে প্রস্তুতি গ্রহণ করতে হবে বলে মন্তব্য করেছে গণতন্ত্র মঞ্চ। রোববার নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের পরিচালনা পর্ষদের সভায় মঞ্চের নেতারা এ মন্তব্য করেন। এদিকে সেপ্টেম্বরেও বন্যার শঙ্কা, হানা দেবে তাপপ্রবাহ ও বজ্রঝড়। সেপ্টেম্বরেও দেশের বিভিন্ন অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর ও মধ্যাঞ্চলে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। এদিকে এ মাস থেকে দুটি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে সেপ্টেম্বরে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তবে এর মধ্যেও ১ থেকে ২টি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। জানিয়ে দেব সিঙ্গাপুরে গেলেন বিএনপির মহাসচিব। স্বাস্থ্য পরীক্ষার জন্য রাতে সিঙ্গাপুরে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাত ১১টা৫৫ সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন বলে জানান বিএনপির মহাসচিবের একান্ত সহকারী ইউনুস আলী। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের অন্দরমহলে গভীর হচ্ছে ফাটল। গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলে আবারও অন্দরমহলে দেখা দিয়েছে ফাটল। যুদ্ধবিরতি ও হামাসের হাতে জিম্মি ব্যক্তিদের বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালন্টের মধ্যে ব্যাপক বাগবিতণ্ডা হয়েছে। কোনো চুক্তির অংশ হিসেবে ফিলাডেলফি করিডোর থেকে ইসরায়েলি সেনারা সরে যাবেন কিনা এমন প্রশ্নে তর্ক করে নেতানিয়াহু ও ইয়োব গ্যালন্ট। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। শেখ হাসিনার হাতে আছে মাত্র 18 দিন, অপশন মাত্র দুটি। বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন। শতাধিক মামলা হয়েছে তার বিরুদ্ধে। এর মধ্যে হত্যা মামলাই বেশি। হত্যা মামলা নিয়ে আন্তর্জাতিক আদালতেও যাওয়ার প্রস্তুতি চলছে। তার কূটনৈতিক লাল পাসপোর্ট বাতিল হওয়ায় ভারত থেকে অন্য কোনো দেশে যাওয়ার সম্ভাবনা কমে গেছে। ভারতের আইন অনুযায়ী বিনা ভিসায় শেখ হাসিনা সে দেশে ৪৫ দিন থাকতে পারবেন। এর মধ্যে কেটে গেছে ২৭ দিন। এই অবস্থায় ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে দুটি পথ খোলা আছে। হয় তিনি ভারতে রাজনৈতিক আশ্রয় চাইবেন, নয়তো দেশে ফিরে আসবেন। এই মুহূর্তে আর কোনো অপশন নেই ৭৭ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রীর হাতে। ভারত এখন কি করবে? তারা কি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেবে, যেমনটা দিয়েছিল ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর? ৬ বছর ভারতের রাজধানী নয়াদিল্লিতে আশ্রয়ে ছিলেন শেখ হাসিনা। জানা যায় ভারত এখন উভয় সংকটে। তারা কি তাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে বাংলাদেশের সঙ্গে বৈরী সম্পর্ক তৈরি করবে? সেই সম্পর্ক এখন অনেক তিক্ততায় পরিণত হয়েছে। ভারত বিরোধী সেন্টিমেন্ট আগের থেকে অনেক বেশি এখন। বহির্বিশ্বেও ভারতের সাম্প্রতিক তৎপরতা নিয়ে নানা প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে। ভারত কি শেখ হাসিনাকে প্রোটেকশন দেবে? পাসপোর্ট বাতিল হয়ে যাওয়ায় শেখ হাসিনা এখন উদ্বাস্ত। অন্য কোনো দেশে যাওয়ার ইচ্ছা থাকলেও তা খুবই কঠিন। চীন এবং ভারত শেখ হাসিনাকে নিয়ে বাজি ধরেছিল। দুটো দেশই হেরেছে। মাঝখানে জিতে গেছে অন্য একটি দেশ। চীন সতর্ক হয়ে গেছে। ভারত হাসিনাকে নিয়ে স্বপ্ন দেখছে এখনও, কিন্তু ইতিহাস বলে অন্য কথা। দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর হাসিনার ভবিষ্যৎ নিয়ে কোনো স্পষ্ট ধারণা দেননি। এ অবস্থায় হাসিনা যদি ভারতে রাজনৈতিক আশ্রয় চেয়ে বসেন, তখন তাদের নীতি কী হবে তা নিয়ে উভয় সংকটে প্রশাসন। রাজনৈতিক পণ্ডিতরা দ্বিধাবিভক্ত। হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে চাপ বাড়বে ভারতের উপর। ইতিমধ্যেই বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন একই রকম একটা ইঙ্গিত দিয়েছেন। ভারতের উদ্বেগ 7 সিস্টার নিয়ে। হাসিনার জামানায় স্বস্তি এসেছে,
প্রতি বিপ্লবের পথে গিয়ে যেটুকু অর্জন তাও হারিয়ে যেতে পারে, সেই আশঙ্কাও তাদের মধ্যে রয়েছে। তাদের ভয় হাসিনার প্রতি কৃতজ্ঞতা বোধ দেখাতে গিয়ে চীনের আগমন ঘটে কিনা, সে নিয়েও তাদের মধ্যে সংশয় রয়েছে। তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটা নীরবেই তাদের অবস্থান সুসংহত করছে। ঢাকার রাষ্ট্র ক্ষমতা এখন ডক্টর মোহাম্মদ ইউনূস, যার সঙ্গে রয়েছে পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানের সরাসরি সংযোগ। তিনি চাইলে অন্তত ১০০টি দেশের সরকার প্রধানের সঙ্গে যখন তখন কথা বলতে পারেন। এ কারণে ভারত সতর্ক পা ফেলছে। কূটনৈতিক পণ্ডিতরা নরেন্দ্র মোদীর সরকারকে আবেগতাড়িত না হয়ে বাস্তব সিদ্ধান্তের পক্ষে মত দিয়েছেন। পরিবর্তিত এমন অবস্থায় শেখ হাসিনার দেশে ফেরা ছাড়া আর কি বিকল্প রয়েছে? গণহত্যার অভিযোগে তিনি অভিযুক্ত হতে চলেছেন। পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশ তাকে গ্রহণ করতে চাইবে না। সময় যত গড়াচ্ছে বাংলাদেশ নিয়ে ভারতীয়দের মনোভাবের পরিবর্তন আসছে। দক্ষিণ এশিয়ার কোনো দেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক নেই। যেটুকু ছিল বাংলাদেশের সঙ্গে ভুল নীতির কৌশল গ্রহণ করে সেটুকু হারাতে চায় না ভারত। কোটা বিরোধী আন্দোলন হাসিনার ভবিষ্যৎ যেমন ফিকে করে দিয়েছে, তেমনি বাংলাদেশে ভারতের অবস্থান অনেকটাই প্রশ্নবিদ্ধ করে দেয়। সাম্প্রতিক বন্যা নিয়ে বাংলাদেশিদের প্রতিক্রিয়া দেখে ভারতের নেতৃত্বে বেশ চিন্তিত বলে মনে করা হচ্ছে। উত্তরে চীন, পশ্চিমে পাকিস্তান, পূর্বে আরেকটি নিরাপত্তা ফান্ড ভারত খুলবে কিনা তা নিয়েও হিসাব নিকাশ চলছে। কূটনৈতিক পণ্ডিতরা বলছেন, এটা যদি করা হয় তা হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ চীন এবং যুক্তরাষ্ট্রের গভীর নজর রয়েছে সর্বশেষ ঘটনাবলীর ওপর। সাবেক সংসদ সদস্য হাজী সেলিম আটক। ঢাকা ৭ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে রাজধানীর বংশাল থেকে আটক করা হয়েছে। রোববার রাতে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন। কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন হাজী সেলিম, পরে হাসপাতালে গিয়ে আশ্রয় নেন তিনি। এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় ২০০৮ সালে ১৩ বছরের সাজা হয় তার। পরবর্তীতে ২০২২ সালে এই সাজা কমিয়ে ১০ বছর করে হাইকোর্ট। সুশাসন প্রতিষ্ঠার সঙ্গে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে প্রস্তুতি গ্রহণ করতে হবে বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। রোববার নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণ অধিকার মঞ্চের পরিচালনা পর্ষদের সভায় মঞ্চের নেতারা এ মন্তব্য করেন। এতে নেতৃবৃন্দ জনগণের সরকার প্রতিষ্ঠায় বিগত ফ্যাসিবাদী সরকারের বিপক্ষে গণতন্ত্র মঞ্চের দীর্ঘ সময়ের যে আন্দোলন প্রচেষ্টা প্রত্যয় জনগণের মাঝে যে স্বপ্ন বীজ বুনেছিল তা বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠার ভিত্তি বলে উল্লেখ করেছেন তারা। নেতারা বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তার প্রতি মানুষের আকাঙ্ক্ষা অনেক বেড়ে গেছে। রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক সংস্কার প্রয়োজন। জাতীয় পুনর্গঠন কমিশন, প্রশাসনিক সংস্কার কমিশন, অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন, সরকারের বিকেন্দ্রীকরণ, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, স্থানীয় সরকার, বিচার বিভাগীয় স্বাধীনতা, ফ্যাসিবাদ, বিভিন্ন আইন বাতিল, দুর্নীতি দমনে ন্যায়পাল বিনিয়োগ, গণমাধ্যমের স্বাধীনতা, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ ও জ্বালানি অগ্রাধিকার উন্নয়ন, জনস্বার্থ বিবেচনায় বৈষম্য নিরসনে নীতি প্রণয়ন, জলবায়ু পরিবর্তন বিবেচনায় প্রস্তুতি গ্রহণ, ব্যাপক কর্মসংস্থান, যুব ও নারী অংশগ্রহণ ক্ষেত্র সৃষ্টি, নাগরিক সামাজিক নিরাপত্তা, সর্বোপরি সাম্য, সামাজিক মর্যাদার ভিত্তিতে সাম্প্রতিক সমাজ গড়তে সরকারকে উদ্যোগ নিতে হবে। নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্র এর সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেয় এক দানব স্বৈরাচার শাসকের পতন ঘটেছে। দেশের মানুষের আশার প্রতিফলন ঘটাতে দীর্ঘ সময় সংগ্রাম টিকিয়ে রাখা, মানুষকে উজ্জীবিত রাখা, সংস্কারের প্রত্যয় ব্যক্ত করতে রাজনৈতিক সংগঠনের মতো অংশগ্রহণ ঘটাতে হবে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সহ আরও অনেকে। সেপ্টেম্বরে বন্যার সংখ্যা হানা দেবে তাপপ্রবাহ ও ঝড়। সেপ্টেম্বরেও দেশের কিছু অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর ও মধ্যাঞ্চলে মাঝারি ধরনের বজ্র ঝড় হতে পারে। এদিকে এ মাসে ১ থেকে ২টি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, সেপ্টেম্বরে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তবে এর মধ্যেও ১ থেকে ২টি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এবছর বর্ষার শুরুতে জুনের দ্বিতীয়ার্ধে দেশে ভারী বর্ষণ এবং উজানের ঢলে বন্যার কবলে পড়ে উত্তর পূর্বাঞ্চল। ঈদের উৎসবের আগে এবং পরে ২ সপ্তাহ ধরে দুর্ভোগে কাটে সিলেট, সুনামগঞ্জ সহ আশপাশের এলাকার বাসিন্দাদের। সে সময় উত্তরাঞ্চলের পানি বাড়ে, নিম্নাঞ্চল তলিয়ে যায়। উজানের ঢলে জুলাইয়ের শুরুতে দেশের উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলে বন্যা দেখা দেয়। এর ফলে প্লাবিত হয় অনেক গ্রাম।
আর অতি ভারী বৃষ্টির মধ্যে ভারত থেকে নেমে আসা তীব্র ঢলের কারণে গত ২০ আগস্ট থেকে দেশের দক্ষিণ এবং উত্তর পূর্বাংশের অনেক জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। অল্প সময়ের মধ্যে তা বিস্তৃত হয়ে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজারে। রোববার আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ২-৩ দিন মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। এছাড়া সারা দেশে ৩ থেকে ৫ দিন হালকা বজ্রঝড় হতে পারে। এ মাসে ১ থেকে ২টি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি থাকতে পারে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ইসরায়েলের অন্দরমহলে গভীর হচ্ছে ফাটল। গাজার যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের আবারও অন্দরমহলে দেখা দিয়েছে ফাটল। যুদ্ধবিরতি এবং হামাসের হাতে জিম্মি ব্যক্তিদের বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালন্টের মধ্যে ব্যাপক বাগবিতণ্ডা হয়েছে। কোনো চুক্তির অংশ হিসেবে ফিলাডেলফি করিডোর থেকে ইসরায়েলি সেনারা সরে যাবেন কিনা এমন প্রশ্নে তর্ক করে নেতানিয়াহু এবং গ্যালন্ট। বর্তমানে ফিলাডেলফি করিডোর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ১৪ কিলোমিটার দীর্ঘ এই করিডোর গাজা মিশর সীমান্তে অবস্থিত। গাজায় যুদ্ধবিরতি চলাকালে এই করিডোরে ইসরায়েলি সেনা মোতায়েন রাখা নিয়ে হামাস এবং ইসরায়েলের মধ্যে বিবাদ হয়েছে। হামাসের দাবি, যুদ্ধবিরতি চলাকালে সীমান্ত এলাকা থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নিতে হবে। বৈঠকে নেতানিয়াহু একটি ম্যাপ দেখিয়ে বলেন, মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে তিনি ফিলাডেলফি করিডোরে ইসরায়েলি সেনা মোতায়েন রাখতে চান। তখন গ্যালন্ট বলেন, এতে হামাস একমত হবে না, ফলে আর কোনো যুদ্ধবিরতি চুক্তি করা যাবে না। এর জেরে জিম্মি ব্যক্তিদের ইসরায়েলে ফিরিয়ে আনা সম্ভব হবে না। বিষয়টি নিয়ে নেতানিয়াহু এবং গ্যালন্টের মধ্যে বেশ কিছু সময় তর্ক-বিতর্ক চলে। এক পর্যায়ে গ্যালন্ট বলেন, প্রধানমন্ত্রী যেহেতু সব সিদ্ধান্ত নিচ্ছেন, তিনি সব জিম্মিদের হত্যার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। ৩০টি মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। পরে নেতানিয়াহুর উপস্থাপন করা ম্যাপের অনুমোদনের জন্য ভোটাভুটির আয়োজন হয়। নেতানিয়াহুর পক্ষে ভোট পড়ে ৮টি, বিপক্ষে ভোট দেন শুধু গ্যালন্ট। আর ভোটদানে বিরত ছিলেন ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভির। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় প্রায় ২৫০ জনকে জিম্মি করে হামাস। ওই হামলায় নিহত হন অন্তত ১১৩৯ জন। সেদিন থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এখন পর্যন্ত ৪০,৬৯১ জন নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে হামাস এবং ইসরায়েলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের কয়েকটি দেশ।